হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটা ডাকাতির মামলায় জামিন শুনানি করবেন এবং একটা ডাকাতির মামলায় কোন কোন বিষয়গুলো উপস্থাপন করবেন। আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সামনে একটা ডাকাতির মামলার একটা সত্যিকারের একটা ডাকাতির মামলা রয়েছে এবং এই ডাকাতির মামলা আমরা স্টাডি করে এখানে কি কি বিষয় আমরা উপস্থাপন করব আদালতের সামনে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। কি কি বিষয় উপস্থাপন করলে আপনি জামিন পাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে, সেসব বিষয় আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা আইনের শিক্ষার্থী এবং নতুন আইনজীবী, আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবেন। তো প্রথমে আমরা এজাহারটা পড়ব। এজাহারে কি বলা আছে সেটা আমরা দেখব। এজাহারে যেটা বলা হয়েছে, এখানে কয়েকজন ডাকাত মিলে একটা বসতঘরে যায় এবং সেখানে বাইরের লাইটটা বন্ধ করে দিয়ে তারপর তারা মুখে মাস্ক পরিহিত ছিল, সেই অবস্থায় তারা ডাকাতি করে এবং কাউকে হতাহত করেনি, কিন্তু কিছু টাকা এবং স্বর্ণালংকার নিয়ে নেয়। তো পরে তারা যখন আবার পালিয়ে যাচ্ছিল, তখন 5 জন ডাকাতের মধ্যে 2 জন ডাকাত মোটরসাইকেল যোগে পালানোর সময় পাবলিকের কাছে ধরা পড়ে। তো যারা ধরা পড়ে তারা আমাদের ক্লায়েন্ট না। তো যারা পালিয়ে গেছে তাদের মধ্যে একজন আমাদের ক্লায়েন্ট। তো তার জামিন শুনানির জন্য আমরা কি কি বিষয় উপস্থাপন করবো, আজকে সেই বিষয়ে আলোচনা করব। তো যেহেতু আমার আসামি হাতে নাতে ধৃত নয়, সেহেতু আমার একটা ডিফেন্স কেস এখানে দাঁড় করানো যাবে। প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কত তারিখ সে গ্রেপ্তার হয়েছে। যদি তদন্তকারী অফিসার তাকে গ্রেপ্তার করে, তাহলে কোন তারিখে গ্রেপ্তার হয়েছে এবং তার হাজতবাস কতদিন হয়েছে সেটা দেখার বিষয়। যদি ওই পলাতক আসামিকে হাতে নাতে ধৃত করা হয়, তাহলে তারিখটা জানবেন, কয় তারিখে গ্রেফতার করা হয়েছে এবং কতদিন তার হাজতবাস, এই বিষয়টা বিবেচনা করতে হবে। তারপর দেখতে হবে যে আপনার আসামি ঘটনাস্থল হতে ধৃত কিনা। তো ঘটনাস্থল হতে যদি ধৃত না হয়, তাহলে এটা একটা ভালো একটা ডিফেন্স কেস হতে পারে, যে আপনি ভালো একটা পয়েন্ট হতে পারে যে আপনার আসামি ঘটনাস্থল হতে ধৃত হয়নি। হ্যাঁ, তারপর আসামির যে যদি যারা গ্রেপ্তার হয়েছে তাদের 164 অর্থাৎ 164 ধারার যে জবানবন্দি, যেটা ম্যাজিস্ট্রেটের সামনে দেয়া হয়, তাদের 164 এর উপর ভিত্তি করে যদি আপনার আসামিকে গ্রেপ্তার করা হয়, তাহলে আপনাকে বলতে হবে যে একটা সন্দেহের কে বা কার 164 এর উপর নির্ভর করে আমার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, আসামিকে পুরোপুরি সন্দেহের বশত গ্রেপ্তার করা হয়েছে, এই কথাটা উপস্থাপন করবেন। আমি একটা জামিন শুনানি, এই মামলায় পুরো জামিন শুনানি কিভাবে করবেন আমি পরে বলছি, আমি আগে পয়েন্টগুলো বিশ্লেষণ করছি। তো পরে আপনাকে বলতে হবে যে ডাকাতিতে ব্যবহৃত যেসব সরঞ্জাম বা অস্ত্র আছে, এগুলো আপনার আসামি থেকে উদ্ধার করা হয়নি। ডাকাতিতে যেসব মালামাল ব্যবহৃত হয়, যেমন ছুরি যদি ব্যবহৃত হয় বা ডাকাতিতে ব্যবহৃত কোনো গাড়ি যদি ব্যবহৃত হয়, অথবা কোনো পিস্তল বা এই ধরনের কিছু ব্যবহৃত হয়, সেগুলো আপনার আসামি থেকে উদ্ধার করা হয়নি। এই পয়েন্টটা নিয়ে আসতে পারবেন। আর হচ্ছে যে ডাকাতি করার সময় যেসব মালামাল ছিনতাই করা হয়েছে, যেসব মালামাল ডাকাতি করা হয়েছে, সেগুলো আপনার মক্কেল থেকে উদ্ধার করা হয়নি। ঠিক আছে? তো এ থেকে প্রমাণিত হয় যে উক্ত আসামি ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিল না, এই বিষয়টা আনতে পারবেন। তারপর হচ্ছে যে আরেকটা জিনিস আনতে পারবেন যে তদন্তকারী অফিসার সাক্ষীদের 161 ধারায় 161 অর্থাৎ পুলিশ যে জবানবন্দি গ্রহণ করে সাক্ষীদের, তদন্তকারী অফিসার যে সাক্ষীদের যে জবানবন্দি গ্রহণ করে, সেখানে আপনার আসামির নামটা উল্লেখ করেছে কিনা তারা, এবং তারা ঘটনাস্থলে ওই আসামিদেরকে দেখেছে কিনা, ওই আপনার আসামিকে দেখেছে কিনা, এই বিষয়টা আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। যদি 161-এ আপনার আসামি আপনার মক্কেলের নাম না বলে,
তাহলে সেটা আদালতের সামনে উপস্থাপন করতে পারবেন এবং দেখবেন যে বাদী বা ভিকটিম তাদের আপনার আসামির নাম বলেছে কিনা। হ্যাঁ, যদি না বলে থাকে তাহলে এটা একটা ভালো একটা পয়েন্ট এবং ওরা আপনার মক্কেলকে ওই ঘটনাস্থলে ডাকাতি করার সময় দেখেছে কিনা, হ্যাঁ, সেটাও একটু পর্যবেক্ষণ করবেন। এই আমার কাছে যে মামলাটা আছে, এই মামলায় দেখা যাচ্ছে যে ভিকটিমও নাম বলেনি, সাক্ষীও নাম বলেনি। তাহলে আমি ওভাবেই জামিন শুনানির জন্য বিষয়গুলো উপস্থাপন করব। আর তারপর দেখবেন যে জব্দ তালিকা, জব্দ তালিকায় কি কি জব্দ করা হয়েছে এবং কার থেকে জব্দ করা হয়েছে। যদি ওই জব্দ তালিকায় লেখা না থাকে যে আপনার মক্কেল থেকে কোনো কিছু জব্দ করা হয়নি বা আপনার মক্কেলের নাম ওখানে বলা হয়নি, তাহলে এইটাও একটা ভালো পয়েন্ট হতে পারে। তাহলে এটাও আমি জামিন শুনানিতে উপস্থাপন করতে পারবো। তারপর হচ্ছে আপনার সহ আসামি যদি জামিন প্রাপ্ত হয়ে থাকে, হ্যাঁ, কয় তারিখ জামিন প্রাপ্ত হয়েছে, কতদিন পর জামিন প্রাপ্ত হয়েছে, গ্রেফতারের কতদিন পর জামিন প্রাপ্ত হয়েছে, আর হচ্ছে কোন আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছে, এই বিষয়গুলো আপনি দেখবেন। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এজাহার নামীয় 2 নং আসামি জামিন প্রাপ্ত হয়েছে। আর আমার এখানে আসামি, আমি যার জন্য জামিন চাইবো সে হচ্ছে এজাহার নামীয় 3 নং আসামি। তো সেক্ষেত্রে আমি এই বিষয়টা উপস্থাপন করতে পারবো যে 2 নং আসামি এত তারিখ জামিন প্রাপ্ত হয়েছে এবং এতদিন কাস্টডিতে ছিল, এই আদালত থেকে জামিনে মুক্ত হয়েছে। তো এই বিষয়টা আপনি নিয়ে আসতে পারবেন। তারপরে ডাকাতির একটা ভালো একটা বিষয় হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে আসামি শনাক্তকরণ মহড়া হয়েছে কিনা, টেস্ট আইডেন্টিফিকেশন পিরিয়ড। এই আসামি শনাক্তকরণ মহড়া যদি না হয়ে থাকে তাহলে কিন্তু একটা সন্দেহের সৃষ্টি হয়। তো এটা হচ্ছে যে আসামিদেরকে সামনে এনে যারা বাদী আছে, যারা ভিকটিম আছে, অর্থাৎ যারা চেনার সম্ভাবনা আছে, তাদেরকে এই মহড়ায় উপস্থাপন করা হয় এবং আসামিদেরকে উপস্থাপন করা হয়। তখন তারা সাক্ষী বা বাদী বা ভিকটিম আসামিদেরকে শনাক্ত করে। তো এই বিষয়টা হয়েছে কিনা সেটা দেখতে হবে। তো এই মামলায় কোনো আসামি শনাক্তন মহড়া যেহেতু হয়নি, সেহেতু আমি জামিন শুনানিতে ওভাবে উপস্থাপন করবো, ঠিক আছে। তারপর দেখতে হবে যে আপনার যে যার জন্য জামিন চাচ্ছেন তার কোনো পিসিপিআর আছে কিনা, অর্থাৎ প্রিভিয়াস কনভিকশন, প্রিভিয়াস রেকর্ড কেমন, তার নামে আগে কোনো মামলা হয়েছে কিনা বা তার নামে কোনো মামলা চলমান আছে কিনা সেটা দেখতে হবে। আর ওর আগের ক্যারেক্টার কেমন ছিল, সে কি অভ্যাসগত ডাকাত নাকি হঠাৎ করে হয়েছে। তো এটা চার্জশিটের পিছনে দিকে থাকবে যে এখানে পিসিপিআর লেখা থাকবে। যদি পিসিপিআর মানে প্রিভিয়াস রেকর্ড বা ক্যারেক্টার একদম ক্লিন থাকে তাহলে পিসিপিআর নীল লেখা থাকবে। তারপর আপনি বলতে পারেন যে আপনার যে আসামি পলাতক হওয়ার সম্ভাবনা নেই, সে একজন স্থানীয় ব্যবসায়ী, তাকে সন্দেহবশত গ্রেফতার করা হয়েছে এবং তার পরিবারের অবস্থাও বলবেন। যদি কোনো শিশু থাকে এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হন তাহলে সেটাও উপস্থাপন করতে পারবেন এবং বলতে পারবেন যে সে জামিনে গেলে যে সাক্ষ্য নষ্ট করবে না বা যদি তদন্ত এখনো না হয় তাহলে তদন্ত কার্যে বাধা দিবে না। হ্যাঁ, তাহলে প্রতি ডেটে হাজির থাকবে এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। তো এই ধরনের বিষয়গুলো আপনি আনতে পারবেন। তারপর বলতে পারবেন যে তাকে শত্রুতাবশত জড়িত করা হয়েছে, সে কোনোভাবেই এই মামলায় জড়িত ছিল না। আর আপনার আসামি যদি ঘটনার সময় অন্য কোথাও উপস্থাপন করে তাহলে সেই প্রমাণগুলো কালেক্ট করবেন এবং একটা অজুহাত নিতে পারবেন যে এলিবাই এর অজুহাত নিতে পারবেন। এলিবাই মানে হচ্ছে ঘটনার সময় আপনি ঘটনাস্থলে ছিলেন না, অন্যত্র ছিলেন। তো যদি এইরকম বিষয় থাকে তাহলে কোথায় ছিলেন সেভাবে একটা সাক্ষ্য প্রমাণ জোগাড় করে রাখবেন এবং জামিন শুনানিতে উপস্থাপন করতে পারবেন। তাহলে তারপর ডাকাতি করার সময় কেউ আহত বা নিহত হয়নি এই বিষয়টিও উল্লেখ করতে পারবেন। যদি কেউ ডাকাতি করার সময় যদি কেউ আহত বা নিহত হয়নি, এটা একটা প্লাস পয়েন্ট এবং সে আপনার আসামি কোনোভাবেই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। এই বিষয়গুলো এভাবে সুন্দর করে স্টেপ বাই স্টেপ যখন আপনি বলবেন তখন আপনার জামিন শুনানিটা আশা করি খুব ভালো হবে এবং
খুব সুন্দর হবে। তো আসলে দেখা যায় যে যে ভালো জামিন শুনানি করতে পারে বা বক্তব্য দিতে পারে, অন্যান্য মানুষ, এখানে আরো অন্য মানুষ আছে, তারা কিন্তু খুব স্যাটিসফাই হয় এবং তারা অনুপ্রাণিত হয় যে আপনার কাছে মামলা নিয়ে আসার জন্য, যে হ্যাঁ এই অ্যাডভোকেট উনি খুব ভালো বক্তব্য রাখতে পারেন। তো মানুষ ক্লায়েন্ট আরো আপনার কাছে ভিড় জমাবে। কিন্তু যদি আপনার উপস্থাপনা ওই সময় ভালো না হয়, তাহলে দেখা যাবে যে ক্লায়েন্ট কিন্তু আপনার বিমুখ হয়ে যাবে আপনার প্রতি। তো আসলে কথা, অ্যাডভোকেটদের কথার উপর অনেক কিছু নির্ভর করে। কথাই আপনাকে টাকা এনে দিবে বা আপনার যশ খ্যাতি বাড়াবে, এই লাইনটা হচ্ছে কথার লাইন। আচ্ছা যাই হোক, এখন আপনি এখন পুরো এই যে আমার একটা ডাকাতির মামলা রয়েছে, এই মামলায় কিভাবে আমি একটা আদালতের সামনে জামিন শুনানি করবো, এটা একটু আপনাদেরকে বলছি। তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। যারা নতুন অ্যাডভোকেট বা আইন শিক্ষার্থী, তাদের জন্য হয়তো অনেক উপকার হবে। তো প্রথমে আপনি মে ইট প্লিজ ইউর অনার, এটা বলে শুরু করবেন। মে ইট প্লিজ ইউর অনার। অনেকে দেখা যাচ্ছে যে মে আই প্লিজ ইউর অনার বলে, আসলে এটা ঠিক না। মে আই হবে না, মে ইট প্লিজ ইউর অনার, অর্থাৎ আমার বক্তব্য যাতে আপনাকে সন্তুষ্ট করতে পারে, হ্যাঁ, আদালতকে যাতে আমার বক্তব্য সন্তুষ্ট করতে পারে। তো প্রথমে মে ইট প্লিজ ইউর অনার দিয়ে শুরু করবেন। তারপর বলবেন যে আপনি তার জন্য জামিন শুনানি করছেন। যেমন ইউর অনার, আমি হাজতি আসামি সাইফুল ইসলামের পক্ষে জামিন শুনানির জন্য আবেদন করেছি অনার, এবং এটা ইউর অনার দণ্ডবিধি 395 394 ধারার মামলা। ইউর অনার, এখানে ইউর অনার আসামি 1/7/2024 তারিখে গ্রেপ্তার হয়েছে এবং 1 মাস ধরে হাজতে আছে। এখানে ইউর অনার এজাহার মতে, এজাহার দৃষ্টি দেখা যাচ্ছে যে উক্ত আসামি ইউর অনার ঘটনাস্থল হতে ধৃত নয়। কে বা কার 164 এর উপর ভিত্তি করে এই আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে ঘটনাস্থলে ছিল না এবং ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। ওনার সম্পূর্ণ শত্রুতা বশত তাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে। আরেকটা বিষয় দেখা যেতে পারে, ওনার ডাকাতির যেসব সরঞ্জাম আছে, ডাকাতির যেসব মালামাল বা সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, তার কোনোটাই উক্ত আসামি থেকে উদ্ধার করা হয়নি। ওনার একটু জব্দ তালিকাগুলো দেখা যেতে পারে, ওনার একটা সরঞ্জামও ওনার উক্ত আসামি থেকে উদ্ধার করা হয়নি। এবং ডাকাতির সময় যেসব মালামাল লুণ্ঠন করা হয়েছে, সেসব মালামালের কোনোটি এই উক্ত আসামি থেকে উদ্ধার করা হয়নি। তো আর ইউনার 161 যেসব সাক্ষীদের 161 রয়েছে এবং বাদীর বা ভিকটিমের যে সাক্ষ্য রয়েছে, সেখান থেকে প্রতীয়মান হচ্ছে যে এখানে কোনো আসামি ঘটনাস্থলে উক্ত আসামিকে, হাজতি আসামিকে ঘটনাস্থলে দেখেনি। তো ওখানে ঘটনাস্থলে এবং ওই উক্ত সাক্ষীরা যারা 161 দিয়েছে এবং বাদী ও ভিকটিম উক্ত আসামির নামও উল্লেখ করেনি। ইউনার এখানে যে জব্দ তালিকাগুলো আছে, সেই জব্দ তালিকায় ইউনার যেসব যে মালামাল উদ্ধার করার কথা বলা হয়েছে, সেই মালামালগুলো উক্ত আসামি থেকে ইউনার উদ্ধার করা হয়নি। এটা উদ্ধার করা হয়েছে অন্য আসামি থেকে, ইউনার আমার থেকে উদ্ধার করা হয়নি। ঠিক আছে। এবং সহযোগী আসামি যিনি আছেন, এজাহার নামীয় 2 নং আসামি, সেই আসামি ইউনার 1/1/2024 তারিখে গ্রেপ্তার হয় ইউনার, এবং 20 দিন সে হাজতে ছিল এবং বিজ্ঞ বিচারিক আদালতেই ওই 2 নম্বর আসামি, এজাহার নামীয় 2 নং আসামিকে জামিনে দিয়েছে, জামিন মুক্তি দিয়েছেন ইউনার। এবং এখানে আমি ইউনার এজাহার নামীয় 3 নং আসামি ইউনার। তাহলে যেহেতু সহযোগী আসামি জামিনপ্রাপ্ত হয়েছে ইউনার, সেহেতু আমিও আমার একটা জামিনে মুক্ত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আমার আসামিকে ইউনার পুরোই একটা সন্দেহবশত গ্রেফতার করা হয়েছে। শুধুমাত্র 164 এর উপর ভিত্তি করে, কে বা কাদের 164 এর উপর ভিত্তি করে আমার আসামিকে গ্রেফতার করা হয়েছে ইউনার। এখানে আসামি ঘটনার সাথে সম্পৃক্ত নয় ইউনার। আর মেইন বিষয় হচ্ছে ইউনার এখানে যে ডাকাতির মামলায় একটা শনাক্তকরণ মহড়া ইউনার অনুষ্ঠিত হতে হয়, সেই শনাক্তকরণ মহড়া কিন্তু অনুষ্ঠিত হয়নি ইউনার। তাহলে আমার আসামি যে ঘটনার সাথে সম্পৃক্ত, সেটা কোনোভাবেই প্রমাণিত নয় ইউনার।
শুধুমাত্র একটা 160 ওয়ার্ডের ভিত্তি করে আমার আসামিকে এতদিন ধরে হাজতে রাখা হয়েছিল না। আর না, আমাদের যে চার্জশিট আছে সেই চার্জশিটের দেখা যেতে পারে না উক্ত আসামির পিসিবিআর নীল। হ্যাঁ, ওই আসামির পূর্বে কোনো ধরনের ঘটনা নেই, সে কোনো মামলায় দণ্ডিতও নয় এবং তার বিরুদ্ধে কোনো মামলা চলমানও নয় ওনার। তো আসামি একজন স্থানীয় ব্যবসায়ী ওনার, আসামি একজন মুদি দোকানদার। সে ওই মুদি দোকান করে তার জীবিকা নির্বাহ করে এবং তার সন্তানদের প্রতিপালন করে ওনার। তার অবর্তমানে তার পরিবার কিন্তু অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে ওনার। আমরা আসামির জামিনের মুক্তির আবেদন করছি ওনার, এবং আসামি যদি জামিন প্রাপ্ত হয় ওনার নিয়মিত আদালতে হাজির থাকবে এবং কখনোই পলাতক হবে না ওনার, এবং সাক্ষ্য নষ্ট করার মতো ধরনের মর্মানসিকতাও তার নেই ওনার। তাহলে ওনার আমরা জামিনে মুক্ত হলে ওনার নিয়মিত হাজির থাকবো এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকবো ওনার। আমি হাজির আসামির ওনার জামিন আবেদন করছি ওনার। তো এই ধরনের বক্তব্য দিয়ে আপনি জামিন শুনানির পুরো বিষয়টা বলতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ডাকাতি মামলা কিভাবে জামিন শুনানি করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে একটা ডাকাতির মামলায় জামিন শুনানি করবেন এবং কি কি পয়েন্টগুলো তুলে ধরবেন। তো আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন মামলা ধরে ধরে কিভাবে কি কি বিষয় উপস্থাপন করতে হবে এবং কোন মামলা কিভাবে জামিন শুনানি করতে হয় সেগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এই বিষয়ে আরো জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথেই থাকবেন সবসময়। ধন্যবাদ।